ম্যাক্সিমাম প্লেয়ার অনেক সময় ব্যয় করতেছে, মাথার ঘাম পায়ে ফেলাচ্ছে, মানে সঠিক প্রসেসটা না জানার কারণে তারা তাদের স্কিলটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে পারতেছে না। এই যে বছর পর বছর বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিস করছে, সেটা কি আসলে ভুল প্র্যাকটিস বলা যায়? দুঃখজনকভাবে আসলে এই কথাটা বলতে হয় যে অনেক ক্ষেত্রে ভুল, মানে একটা সীমাবদ্ধতা আছে আমাদের দেশে যে আমাদের সায়েন্স ভিত্তিক এডুকেশন নাই ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি নেই? আছে কোটি কোটি টাকা, উচ্চ বেতনের নামি দামি কোচ, ক্রিকেটারদের হ্যান্ডসাম স্যালারি, বিশাল এক ফ্যান বেজ। কি নেই আসলে? নেই মাঠের ক্রিকেটের পারফরমেন্স। তবে সেই পারফরমেন্স করার জন্য কত কিছুই না করে থাকেন টাইগার ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা অনুশীলন, ব্যাটিং বোলিংয়ের এমন চিত্র দেখা যায় তপ্ত রোদে, মাঝে মাঝে বৃষ্টিতেও ছাড় মিলে না। তাহলে কিসের অভাব শান্ত মিরাজদের? বছরের পর বছর, যোগের পর যোগ পেরিয়ে যাচ্ছে, যেন আসল ক্রিকেটটাই খেলতে ভুলে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। কারণ হিসেবে অনেকবারই তুলে ধরা হয়েছে স্কিলের সমস্যা, নয়তো মাথায়। তবে এর বাইরে আছে ব্যাপক এক সমস্যা, যে সমস্যা নিয়ে কথা বলার কেউ নেই, সমস্যার সমাধান করতেও আসেন না কেউ। অথচ পাশে প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটারদের স্কিল দেখলে চোখ কপালে ওঠার মতো। আকার কিংবা গঠনে তেমন একটা পার্থক্য নেই, তবে মাঠের ক্রিকেটে ঠিকই পার্থক্য দেখা যায় টাইগার ক্রিকেটারদের মাঝে। চাইলেই পারফরমেন্সের এই সমস্যার সমাধান করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো দেশগুলোতে ক্রিকেটাররা সমস্যায় পড়লে ক্রিকেটারদের নিয়ে গবেষণা করা হয়, গবেষণাগার থেকে সেই সমস্যার সমাধান করা হয়। পার্থক্যটা আসলে এখানেই। বাংলাদেশের ক্রিকেটাররা সমস্যায় পড়লে ছুটে যান কোচের কাছে, ঘন্টার পর ঘন্টা অনুশীলন করান, তবে তাতেও যেন মুক্তি মেলে না। স্পষ্ট করে বললে ক্রিকেটারদের বায়োমেকানিক্স নিয়ে কাজ করা হয় না ক্রিকেটারদের নিউরোলজি নিয়ে। দেশে নেই ক্রিকেটারদের নিয়ে গবেষণা করার মতো কোনো ল্যাব কিংবা প্রতিষ্ঠান। অবশ্যই ট্রেনিং মেথডের উপর ডিপেন্ড করে আমার স্কিলটা কেমন হবে। যদি আমি স্কিলটাকে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমার ট্রেনিং মেথডটা অবশ্যই সঠিক হতে হবে। আদারওয়াইজ আমি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে, ইভেন সময়ের চেয়ে বেশি প্র্যাকটিস করেও আমি খুব ভালো রেজাল্ট পাবো না, যদি আমি সঠিক প্রসেসটা না জানি স্কিল ডেভেলপ করার। তো এই জায়গাটাতে অনেক বড় একটা তফাৎ আমাদের সাথে আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে টিমগুলো আছে, যেমন আপনার ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া। তো ওনারা হচ্ছে যেটা করে যে একটা প্লেয়ারকে অ্যাসেসমেন্ট করে, দেন পার্টিকুলারলি কোন জায়গায় তোর প্রবলেম আছে সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করে রিসার্চের মাধ্যমে। ওনাদের ল্যাব আছে বা ওই রকম এডুকেশন আছে, গবেষণা আছে প্লেয়ারদের নিয়ে। দেন হচ্ছে এই সামগ্রিক বিষয়ের মাধ্যমে ওনারা একটা প্লেয়ারের কোন জায়গাটাকে উন্নতি করা লাগবে, কোন জায়গাটা ঠিক আছে, এই বিষয়গুলো বের করে আনে। দেন হচ্ছে ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে সঠিক প্রসেসে কাজটা করে। তো ম্যাক্সিমাম প্লেয়ার অনেক সময় ব্যয় করতেছে, মাথার ঘাম পায়ে ফেলাচ্ছে, বাট আসলে মানে সঠিক প্রসেসটা না জানার কারণে তারা তাদের স্কিলটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে পারতেছে না। তো তখনই হচ্ছে যে প্লেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তারা খেলায় অমনোযোগী, তারা সময় দেয় না, দুর্নীতি, অনেক কিছু তখন সামনে আসে। বাট আলটিমেটলি যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের স্কিল, সব কিছু স্কিলের উপর প্রভাব ফেলে। তো আমরা যদি সঠিক প্র্যাকটিসটা জানি, সঠিক সিস্টেমটা জানি যে কীভাবে প্র্যাকটিস করলে আমাদের স্কিল ডেভেলপ হবে, তখন কিন্তু আমি যে সময়টা ব্যয় করি প্র্যাকটিসের পিছনে, এই সময়টা এনাফ। মানে একজন প্লেয়ারকে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে যে সায়েন্স কীভাবে আসলে আমাদের হিউম্যান মুভমেন্ট কন্ট্রোল করে, কীভাবে স্কিল ডেভেলপের ক্ষেত্রে কাজ করে, মানে সম্পূর্ণ সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে একটা গবেষণা, রিসার্চ, পড়াশোনার মাধ্যমে মানে সমগ্র বিষয়ের একটা কম্বিনেশনে একজন প্লেয়ারকে গ্রুমিং করে। তখন হচ্ছে একটা প্লেয়ারের যেমন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। তার মস্তিষ্ক এখানে জড়িত, তার চোখ জড়িত, তার নার্ভাস সিস্টেম, তার নিউরোলজি, বায়োমেকানিক্স, বিভিন্ন ফ্যাক্টরের মানে সমন্বয়ে একটা স্কিল তৈরি হয়। আমাদের দেশে প্রেক্ষাপটে যেটা হয় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়োমেকানিক্সটা নিয়েই খুব মাথা ঘামাই, বা বায়োমেকানিক্সটাকে আমরা খুব প্রায়োরিটি দিই। বায়োমেকানিক্স অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট বায়োমেকানিক্সকে আলটিমেটলি লিড করে আমাদের নিউরোলজি, অর্থাৎ আমাদের চোখ, মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম একটা মাল্টি প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের বায়োমেকানিক্সটাকে রান করায়। তো যদি আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ নিউরোলজিক্যাল ফাংশনে কোনো ধরনের প্রবলেম থাকে, যেমন চোখ দিয়ে বল দেখা, বলের লোকেশন ট্র্যাকিং করা, দেন হচ্ছে মস্তিষ্কের প্রসেসিং, বল ডিটেকশন, বলের লোকেশন ট্র্যাকিং, বডিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেওয়া, এই সম্পূর্ণ বিষয়গুলোতে যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে আমার বায়োমেকানিক্যাল শেপ যদি অনেক ভালো থাকে, সেটা খুব বেশি আমাকে হেল্প করবে না, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখতে পারি। এই যে বছর পর বছর বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিস করছে, সেটা কি আসলে ভুল প্র্যাকটিস বলা যায়? দুঃখজনকভাবে আসলে এই কথাটা বলতে হয় যে অনেক ক্ষেত্রে ভুল বলতে হয়, ওনারাও ভালো প্র্যাকটিস করে, বাট
অনেক ক্ষেত্রে ওনারা আসলে সঠিক জিনিসটা জানার অভাবে ভুল প্র্যাকটিসটা করে। ভুল প্র্যাকটিসটা এখন আসলে এটা মানে একটা সীমাবদ্ধতা আছে আমাদের দেশে, যে আমাদের সায়েন্স ভিত্তিক এডুকেশন নাই ক্রিকেট নিয়ে। তো একজন প্লেয়ার যখন তার স্কিলটা ডেভেলপ করতে যাবে তখন হচ্ছে তার ওই পড়াশোনাটা সে পায় না, যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করবো। আমার যখন একটা প্লেয়ার কোনো সমস্যায় পড়ে তখন সে বড়জোর বায়োমেকানিক্স নিয়ে ফাইন টিউনিং করে। বাট আলটিমেটলি আমি যেটা বললাম যে বায়োমেকানিক্স ছাড়াও আমাদের অনেক বড় একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউরোলজি। আমাদের চোখ, আমি ঠিকভাবে বল দেখতেছি কিনা, আমি বল দেখার পর আমার মস্তিষ্ক সেটাকে সঠিকভাবে প্রসেসিং করতে পারতেছে কিনা, দেন প্রসেসিং করার পর বডিতে সঠিক ইলেকট্রিক্যাল সিগন্যাল দিতে পারতেছে কিনা, তারপর হচ্ছে আমার বায়োমেকানিক রিয়্যাক্ট করবে বা মুভ করবে। তো এই যে বায়োমেকানিক্সের আগে যে পার্টগুলো আছে, মানে আমার অবজারভেশন বা আমার যতটা গবেষণা হয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বায়োমেকানিক্স ছাড়া যে নিউরোলজিক্যাল যে পার্টটা আছে এই পার্টটাতে বাংলাদেশে খুব বেশি এডুকেশন নাই। খুব বেশি বলতে মানে একেবারেই নাই বললেই চলে। তো যেহেতু এডুকেশনটা নাই, তার মানে যখন একটা প্লেয়ারের এই জায়গাতে কোনো প্রবলেম হবে, লাইক তার বলের লাইন জাজমেন্ট বা বলের লোকেশন ট্র্যাকিং, শট সিলেকশন, এই বিষয়গুলো কিন্তু আসলে বায়োমেকানিক নির্ধারণ করে না। এই বিষয়গুলোকে নির্ধারণ করে আমাদের নিউরোলজি একটা প্রসেসিংয়ের মাধ্যমে। আমি বল দেখি, সেটা মস্তিষ্কে যায়, মস্তিষ্ক প্রসেসিং করে আমাকে বলে দেয় এই বলের শটটা কী হবে, এটা সিলেকশনটা কী হবে। আর এটা খুবই শর্ট, মানে খুবই সামান্য কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ঘটে থাকে। তো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। তো এই বিষয়ে যখন আমার সঠিক জ্ঞান না থাকবে, আমি যখন এই বিষয়গুলো না জানবো, তখন হচ্ছে আমি এই সংক্রান্ত কোনো প্রবলেমে পড়লে সেটাকে আমি মানে পার হতে পারবো না। দ্য নিউরাল জার্নি অফ আ ক্রিকেটার, রাকিন আফসার কিংসুকের এই লেখা বইটি ক্রিকেটারদের নানা সমস্যার সমাধানের কথা লিখেছে। বইটির মাধ্যমে মিলতে পারে কাঙ্ক্ষিত সমস্যার সমাধান। যদিও এই নিউরাল জার্নি অফ আ ক্রিকেটার এই বইটি লেখার পেছনে আছে অনেক সংগ্রামের গল্প। রাকিন নিজে একজন ক্রিকেটার। ছোটবেলায় ক্রিকেটটা ছিল যার নেশা। ভালো মানের ক্রিকেটার হবেন বলেই অন্য সব বিষয়কেই তোয়াক্কা করতেন। তবে একটা সময় জীবনে আসে বিপত্তি, সমাধান যেন কোথাও খুঁজে পাচ্ছিলেন না। ক্রিকেট কোচ কিংবা ডাক্তার সবার কাছে ছুটে গিয়েছেন। কিছুদিন পরামর্শ মেনে কাজ করার পরও সেই স্কিলের সমস্যা থেকে বের হতে পারেননি। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। সমস্যার সমাধান খুঁজতে গিয়ে একটি বই লিখেন রাকিন। দীর্ঘ 6 বছরের জার্নিতে প্রকাশ হয় দ্য নিউরাল জার্নি অফ আ ক্রিকেটার। এই বইটিতে আসলে কি আছে তার মুখ থেকেই শুনুন বাকি গল্প। একজন ক্রিকেটার কিভাবে সায়েন্টিফিক ওয়েতে তার স্কিলটাকে ডেভেলপ করতে পারে, মূলত এই বিষয়টা নিয়ে বইটি লেখা। তো স্কিল ডেভেলপ বলতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে যেটা বুঝি যে আমাদের বায়োমেকানিক্যাল ডেভেলপ, বাট না, এটার সাথে যেটা আছে যে নিউরোলজিক্যাল ফাংশনগুলো আমাদের কিভাবে কাজ করতে হবে, কি প্রবলেম হতে পারে, তখন কি সমাধান আছে। তো এই সামগ্রিক বিষয়গুলো এই বইটাতে লিপিবদ্ধ করা আছে। এই বইটা আমি আসলে মানে আমার সামগ্রিক রিসার্চ থেকে এমনভাবে পরিবেশন করার চেষ্টা করছি যাতে একজন প্লেয়ার পড়ার পরে তার আসলে, আমি আশা করি একটা প্লেয়ার যখন এই বইটা পড়বে তখন হচ্ছে সে তার অনেকগুলো অজানা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন প্লেয়ার যখন স্কিল ডেভেলপ করতে যায় বা কোনো প্রবলেমে পড়ে, ওনার মনে মনে অনেক কোয়েশ্চেন ঘুরে, এটা কেন হয়, এটা করলে কী হবে, বা আমার কেন প্রবলেম হচ্ছে। তো আমি আশা করি এই বইটা যখন কেউ পড়বে তার প্রত্যেকটা জিনিস টাচ করে যাবে, সে তার সমাধানগুলো এখানে পাবে। ইভেন এই বইটাকে যদি কেউ পড়ার পরে বইটারকে ফলো করতে পারে বা এই বইটার তথ্য অনুযায়ী সে প্র্যাকটিস করতে পারে, সে অবশ্যই তার স্কিলটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করতে পারবে, যদি সব কিছু প্রসেসটা সে সঠিকভাবে মেনটেন করে। বলেছেন আসলে অনেক কিছুর অভাব আছে বাংলাদেশে, যেটা আপনি অনেক দিনের গবেষণার ভিত্তিতে একটা বই তৈরি করেছেন। ক্রিকেটাররা কি আসলে প্র্যাকটিক্যাল জায়গা থেকে যেটা পাওয়া উচিত ছিল সেটা না পেয়ে যদি এই বইটা পড়ে থাকেন, সেই ক্ষেত্রে কি সেই সলিউশনটা পাচ্ছেন? অ্যাকচুয়ালি বই এমন একটা জিনিস, এটা হচ্ছে বইকে আমরা জ্ঞানের ভাণ্ডার বলতে পারি। তো বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো যখন একজন প্লেয়ার পড়বে তখন সে জানবে যে তাকে কি করতে হবে, সে কি ভুল প্র্যাকটিসটা করতেছে নাকি সঠিকটা করতেছে, বা যদি ভুলও করে থাকে কোথায় ভুল করতেছে, তার কি করা উচিত এই জায়গাটাতে। তো এই বইটা পড়ার ক্ষেত্রে উনি সেই জিনিসগুলো জানতে পারবে। বাট স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের জানাটাই যথেষ্ট না, সেক্ষেত্রে জানার পরে আমাকে ওই সঠিক জিনিসটাকে ফিজিক্যালি কাজ করতে হবে, বাস্তবে সেটাকে রূপ দিতে হবে। দেন এই বইটা পড়ে এই তথ্যগুলো নিয়ে যদি সে এই বইয়ের তথ্য অনুযায়ী কাজ করতে পারে তাহলে অবশ্যই সে তার স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। এটা আমার সেলফ রিসার্চ এবং পড়াশোনা, বাট এই একা তো আমার পড়াশোনাতেই যথেষ্ট না, বাট এই বইটা সবার সামনে তুলে ধরার জন্য
প্রেজেন্ট করার জন্য আমাকে সামগ্রিকভাবে যেই সাহায্যগুলো করে সেটা হচ্ছে আমার খুব কাছের একজন বড় ভাই মেহরাব হোসেন জোসি। উনি আমাকে আর্টিসানের মাধ্যমে, আর্টিসান আমাদের যে ক্লোদিং ব্র্যান্ড, ওনাদের মাধ্যমে এই বইটাকে আমাকে প্রেজেন্ট করার তো সুযোগ করে দিয়েছে। উনি আমার এই বইটার জন্য সার্বিক যত ধরনের সহযোগিতা সব কিছু ওনারাই বহন করছে। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এটার জন্য। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।